হ্যালো স্টুডেন্টস, পায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ডব্লিউবি এসএলএসটি পিজি লেভেলে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বায়োলজিক্যাল সায়েন্সে, তোমরা দেখবে যে 9-10 লেভেলের সিলেবাস এবং পিজি লেভেলের সিলেবাস বায়োলজিক্যাল সায়েন্সে অন্তত 90% মিল আছে। কিন্তু কিছু কিছু পোর্শন আছে যেগুলো শুধুমাত্র পিজি লেভেলে আছে, 9-10 লেভেলে নেই। তো সেই সমস্ত অংশগুলো সম্বন্ধেই আমি আলোচনা করব। সময় যেহেতু শর্ট, তো সমস্ত পোর্শন হয়তো আমার পক্ষে আলোচনা করা পসিবল হবে না, কিন্তু যে অংশগুলো স্টুডেন্টসদের মধ্যে কনফিউশন হয় তো সেগুলোই প্রধানত আমি সিকোয়েন্সিয়ালি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যেমন আজকে ফিজিওলজির একটি অংশ আলোচনা করব, তো সেটি হচ্ছে বাফার্স ইন ব্লাড। দেখো, একটা বিষয় বলি যে সময় যেহেতু কম, তো সেই কারণের জন্য তোমাদেরকে যে পোর্শনগুলো পিজি লেভেলে আছে সেগুলো শর্ট নোটস তৈরি করে নেবে। আমি কিভাবে নোটসগুলো লিখেছি দেখো, তো এরকমভাবে শর্ট নোটস তৈরি করে নেবে। ব্লাড বাফার বুঝতে গেলে আগে প্রথমে আমাদের এটুকু দেখতে হবে যে এনজাইম ফাংশন ডিপেন্ডেন্ট আপন এইচ প্লাস অর পিএইচ। দেখো, প্রত্যেকটা সেলের মধ্যেই প্রধানত আমরা জানি যে মেটাবলিক রিয়াকশন চলে এবং সেই সমস্ত মেটাবলিক রিয়াকশনগুলি ইজ কন্ট্রোল বাই ডিফারেন্ট টাইপ অফ এনজাইম, এবং এনজাইমের ফাংশন কিন্তু কন্ট্রোল হয় পিএইচ এর ওপরে। যদি এইচ প্লাস আয়নের পরিমাণ যদি বেড়ে যায়, মানে কোনো মিডিয়ামে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু পিএইচ কমে যায়। আবার এইচ প্লাস আয়নের পরিমাণ যদি কমে যায় তাহলে পিএইচ বেড়ে যায়। তো এরকমভাবে এইচ প্লাস আয়নের কমা এবং বাড়া যদি চলতে থাকে তাহলে কিন্তু এনজাইমগুলো আর প্রপার ফাংশন করতে পারবে না। সুতরাং আমাদের দেহের সিস্টেমের মধ্যে এমন একটা কন্ট্রোলিং মেকানিজম চলে এসেছে, তো যেটি প্রধানত পিএইচকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এইচ প্লাস আয়ন বাড়ুক অথবা কমুক, এরা কিন্তু পিএইচ এর চেঞ্জ হতে বাধা দেয়, এবং সিম্পলি এই সমস্ত কম্পাউন্ডগুলোকেই আমরা বলবো বাফার। এবং এই বাফার থাকে বলেই কিন্তু এনজাইম প্রপারলি কাজ করতে পারে। এবার কিছু ইনফরমেশন নিয়ে নাও, যে সমস্ত ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট হয় অনেক সময় পরীক্ষাতে। দেখো, প্রোটোপ্লাজমের যে পিএইচ, প্রোটোপ্লাজমের পিএইচ হচ্ছে 6 থেকে 7.4। প্রোটোপ্লাজমের পিএইচ তাহলে কত? 6 থেকে 7.4। এবং আর্টারিয়াল ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। আর্টারিয়াল ব্লাডের পিএইচ হচ্ছে 7.4 এবং ভেনাস ব্লাডের পিএইচ হচ্ছে 7.35। তোমরা অনেক সময় দেখবে যে এরকম এমসিকিউতে প্রধানত কোয়েশ্চেন্স দেওয়া হয় যে হোয়াট উইল বি দ্য পিএইচ অফ ব্লাড। কখনো লেখা থাকে অপশান এ দিল 7.35, অপশান বি দিল 7.4, এরকম বিভিন্ন রকমের অপশান থাকে। আবার বিভিন্ন বইতে বিভিন্ন রকমের ইনফরমেশন থাকে। অ্যাকচুয়ালি আর্টারিয়াল ব্লাডের যে পিএইচ, তো সেটাই হচ্ছে 7.4 এবং ভেনাস ব্লাডের পিএইচ 7.35। তাহলে দেখো, ভেনাস ব্লাডে কেন পিএইচ কম হচ্ছে, এর কারণটা কি? মানে ভেনাস ব্লাড মানে কি? যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রধানত ক্যারি করে, তো তাকেই আমরা বলবো ভেনাস ব্লাড। সুতরাং এই ভেনাস ব্লাডের এই কারণের জন্যই পিএইচ কম হচ্ছে। কারণটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য সেল এন্টার্স ইনটু দ্য ব্লাড অ্যান্ড ফর্ম দ্য কার্বনিক অ্যাসিড। অর্থাৎ ভেনাস ব্লাড যেটা বলছিলাম যে এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, তার মানে এই ভেনাস ব্লাডে প্রধানত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। আর ব্লাডেতে তো এমনিই জল থাকে, তাহলে যেহেতু কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে জল থাকে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এবং এই কার্বনিক অ্যাসিড থাকে বলেই কিন্তু ভেনাস ব্লাডের পিএইচ আর্টারিয়াল ব্লাডের তুলনায় কম হয়। এটা অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয়। এরপর দেখো, ইউরিনের পিএইচ কত? ইউরিনের পিএইচ কিন্তু 4.5 থেকে 8। এই যে পিএইচ এর এই যে অংশগুলো আমি লিখেছি, মানে এই যে ডেটাগুলো লিখেছি, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সুতরাং প্রোটোপ্লাজমের পিএইচ হচ্ছে 6 থেকে 7.4, আর্টারিয়াল ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, ভেনাস ব্লাডের পিএইচ হচ্ছে 7.35, আর ইউরিনের পিএইচ হচ্ছে 4.5 থেকে 8। ইউরিনের পিএইচ প্রধানত 4.5 থেকে 8। তাহলে এই যে পিএইচ এর যে রেঞ্জ দেখছো, একটা হিউজ রেঞ্জ আমরা ইউরিনের পিএইচ এ দেখতে পাচ্ছি। 4.5 মানে হচ্ছে অ্যাসিডিক এবং 8 মানে হচ্ছে বেসিক। তো পিএইচ যদি কম হয় তার মানে আমরা জানবো যে অ্যাসিডিক ইউরিন, আর পিএইচ যদি বেশি হয় তাহলে আমরা জানবো যে বেসিক ইউরিন। সুতরাং দেহের মধ্যে যদি কোনোভাবে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ এইচ প্লাস আয়নের পরিমাণ যদি কোনোভাবে বেড়ে যায়, তখন কিডনির যে ইউরিন সিক্রেট করবে, তো সেই ইউরিনের প্রধানত পিএইচ 4.5 থেকে জেনারেলি 7-এর নিচে থাকবে। অর্থাৎ এই সমস্ত ইউরিনকে আমরা বলবো অ্যাসিডিক ইউরিন। আর যদি কোনোভাবে বেসের পরিমাণ বেড়ে যায় তখন কিডনি তখন বেসিক ইউরিন সিক্রেট করবে এবং বেসিক ইউরিনে বাইকার্বনেট আয়ন থাকবে। সুতরাং এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া আমাদের বডির যে পিএইচ আছে, তো বডির ডিফারেন্ট ফ্লুইডের পিএইচ কত, তো সেই সম্পর্কে একটা বেসিক আইডিয়া তোমাদেরকে নিয়ে নিতে হবে। আবার বলছি, বাফার্স ইন ব্লাড পড়তে গেলে ডিফারেন্ট রিজিয়ানসে বা ডিফারেন্ট ফ্লুইডে প্রধানত পিএইচ কত থাকবে এই সম্পর্কে আইডিয়া অবশ্যই রাখতে হবে। এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে বাফার। সো হোয়াট ইজ দিস বাফার, একটু দেখে নাও। বাফার হচ্ছে রিভার্সিবলি বাইন্ড উইথ এইচ প্লাস ইন দ্য সলিউশন।
অর্থাৎ বাফার কিন্তু এইচ প্লাস আয়নের সঙ্গে যুক্ত হয়। দেখো বাফার হচ্ছে একটা কম্পাউন্ড যেটা এইচ প্লাস আয়নের সঙ্গে যুক্ত হয়, তার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বাফার। আবার এইচ প্লাস আয়ন আবার বাফার কিন্তু রিলিজও করে দিতে পারে, এবং এইভাবে বাফার প্রধানত পিএইচ এর পরিবর্তনকে বাধা দেয়। কিন্তু ঘটনা হচ্ছে বাফার নট এলিমিনেট অর অ্যাড এইচ প্লাস ইন বডি। তার মানে বিষয়টা কি, দেহের মধ্যে যদি কোনোভাবে এইচ প্লাস আয়নের পরিমাণ বেড়ে যায়, মানে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন বাফার ওই এইচ প্লাস আয়নের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে হাইড্রোজেন বাফার তৈরি হয়, রাইট। এবং এই ঘটনাটা যদি ঘটে তাহলে এইচ প্লাস আয়নের পরিমাণ ক্রমশ কমতে থাকবে, অর্থাৎ যে অ্যাসিডিটি যেটা হয়েছিল, তো সেই অ্যাসিডিটিটা বা পিএইচ যেখানে বডি ফ্লুইডের কমে যাচ্ছিল, তো এখন কিন্তু পিএইচ আবার নর্মালে চলে আসবে, কারণ সমস্ত এইচ প্লাস আয়ন তো বাফারের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আবার যদি কোনোভাবে বেসের পরিমাণ যদি বেড়ে যায় তখন কি হবে, তখন ফ্লুইডকে প্রধানত অ্যাসিডিক করতে হবে, তখন এই যে এইচ বাফার, হাইড্রোজেন বাফার তখন এইচ প্লাস আয়নকে রিলিজ করবে, আবার দেহের পিএইচ তখন নর্মাল রেঞ্জে চলে আসবে। তাহলে বাফার কিন্তু কখনোই এইচ প্লাস আয়নকে যুক্ত করে না অথবা এইচ প্লাস আয়নকে এলিমিনেট করে না। এইচ প্লাস আয়ন জেনারেলি আমাদের বডিতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে বাফার কিন্তু কখনোই এইচ প্লাস আয়ন অ্যাডও করে না, আবার এইচ প্লাস আয়নকে এলিমিনেটও করে না। শুধুমাত্র এরা এইচ প্লাস আয়নের সঙ্গে যুক্ত হতে পারে অথবা এরা এইচ প্লাস আয়নকে রিলিজ করে দিতে পারে, রাইট। তো আমাদের বডিতে যে সমস্ত বাফারগুলো আছে, প্রধানত 3 ধরনের ইম্পর্টেন্ট বাফার আছে। একটি বাইকার্বনেট বাফার, এবং এই বাইকার্বনেট বাফারকে বলা হয় প্লাজমা বাফার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমাদের বডিতে তাহলে কি কি বাফারিং সিস্টেম আছে, এই অংশটা ভালো করে পড়ে রাখবে। সো এক্সাম্পল অফ দ্য বডি বাফার, বাইকার্বনেট বাফার যেটাকে আমরা বলছি প্লাজমা বাফার, এবং ফসফেট বাফার আছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিন বাফার আছে। তো যখনই এই বাফার সম্পর্কে আমরা দেখতে যাব তখন একটা টার্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়, সেটি হচ্ছে অ্যালকালি রিজার্ভ। দেখো আমাদের দেহের মধ্যে প্রধানত বাইকার্বনেট আয়ন সঞ্চিত থাকে। বাইকার্বনেট মানে হচ্ছে বেস, অ্যালকালি বা ক্ষার। যদি কোনোভাবে এইচ প্লাস আয়নের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ফ্লুইডে যদি অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, তখন এই অ্যালকালি রিজার্ভ থেকে বাইকার্বনেট আয়ন রিলিজড হয় এবং তার ফলে আমাদের বডির পিএইচ মেনটেইনড থাকে, ঠিক আছে। তাহলে অ্যালকালি রিজার্ভ কি হচ্ছে, তো নর্মাল বাইকার্বনেটের যে কনসেন্ট্রেশন আমাদের বডিতে সেটা হচ্ছে 22 থেকে 28 মিলিমোল পার লিটার। সুতরাং দিস ওভারকাম দ্য অ্যাসিড সিনথেসাইজ ইন দ্য বডি। আমাদের দেহের মধ্যে যে অ্যাসিড সিনথেসিস হচ্ছে, মানে এইচ প্লাস আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো এই অ্যালকালি রিজার্ভ প্রধানত সেই এইচ প্লাস আয়নের কোয়ান্টিটিকে কন্ট্রোল করে। তো সেই জন্যই অ্যালকালি রিজার্ভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো দেহতে দুটো কন্ডিশন তৈরি হতে পারে, একটা অ্যাসিডোসিস এবং আর একটা হচ্ছে অ্যালকালোসিস। তো অ্যাসিডোসিস মানে কি, যদি ব্লাডের পিএইচ লেস দেন 7.35 হয়ে যায়। আমরা কি দেখেছিলাম, আর্টারিয়াল ব্লাডের পিএইচ হচ্ছে 7.45, মোস্ট প্রবলি আমরা কি দেখেছিলাম, হ্যাঁ 7.4, আর ভেনাস ব্লাডের পিএইচ ছিল 7.35। তাহলে যদি কোনোভাবে এই ভেনাস ব্লাডের পিএইচ 7.35 এর থেকে কমে যায়, তখনই তাকে আমরা বলবো অ্যাসিডোসিস। সো ব্লাড পিএইচ যদি 7.35 এর কম হয়ে যায়, তো তখনই তাকে আমরা বলবো অ্যাসিডোসিস। দেহের মধ্যে যদি কোনোভাবে অ্যাসিডোসিস হয়, তখন সেটাকে কি করে কন্ট্রোল করব সেটাই আমাদের পড়তে হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই অ্যাসিডোসিস হওয়ার কারণ কি। সো দিস অ্যাসিডোসিস অকার্স বাই 2 ওয়ে। দুটো পদ্ধতিতে প্রধানত এই অ্যাসিডোসিস ঘটে। একটা হচ্ছে যদি কোনোভাবে মেটাবলিক বাইকার্বনেট আয়নের পরিমাণ কমে যায়, বাইকার্বনেট মানেই তো বেস, তাহলে মেটাবলিজমের ফলে যে বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে, তো সেই বাইকার্বনেট আয়নের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিন্তু অ্যাসিডোসিস ঘটতে পারে। অথবা রেসপিরেটরি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। দেখো কার্বন ডাইঅক্সাইড তো একটা আম্লিক অক্সাইড, তাহলে রেসপিরেটরি CO2 এর পরিমাণ যদি কোনোভাবে বেড়ে যায়, তাহলে কিন্তু অ্যাসিডোসিস হতে পারে। এক্ষেত্রে ব্লাডের পিএইচ লেস দেন 7.35 হয়ে যেতে পারে। সো দিস ইজ অ্যাসিডোসিস, রাইট। এবার দেখো অ্যালকালোসিস আমরা কাকে বলবো, যদি ব্লাডের পিএইচ যদি গ্রেটার দেন 7.45 হয়ে যায়, অর্থাৎ আর্টারিয়াল ব্লাডের যে পিএইচ। সুতরাং ব্লাডের পিএইচ এর রেঞ্জ কত, ব্লাডের পিএইচ এর রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7.45। এটা হচ্ছে পিএইচ রেঞ্জ, ভালো করে মাথায় রাখবে এই রেঞ্জটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ইনফরমেশন থাকে। তোমরা দেখবে যে কোনো হয়তো এমসিকিউতে দেওয়া আছে যে ব্লাডের পিএইচ 7.35, কোনো জায়গাতে লেখা আছে 7.45। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রেঞ্জ অফ পিএইচ, ব্লাড পিএইচ। সুতরাং ব্লাডের পিএইচ এর রেঞ্জ কার মধ্যে ঘোরাফেরা করবে, 7.35 থেকে 7.45 এর মধ্যে। 7.35 হচ্ছে ভেনাস ব্লাডের পিএইচ, আর 7.45 হলো আর্টারিয়াল ব্লাডের পিএইচ। যদি কোনোভাবে 7.45 এর থেকে যদি বেশি হয়ে যায়, তখন যে কন্ডিশন তৈরি হয়, তো তাকেই আমরা বলবো অ্যালকালোসিস।
তাহলে অ্যালকালোসিস কি কারণের জন্য হয়? সিম্পলি অ্যাসিডোসিস যেটা হয়েছে তার রিভার্স প্রসেস। সুতরাং এক্ষেত্রে মেটাবলিক বাইকার্বনেট আয়নের পরিমাণ বেড়ে যায়। দেখো বাইকার্বনেট আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে এটা অ্যালকালোসিস হচ্ছে, মানে ক্ষারীয় হয়ে যাচ্ছে। এবং রেসপিরেটরি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড তো আম্লিক অক্সাইড, তো তার পরিমাণ যদি কমে যায় তাহলে অ্যালকালোসিস ঘটে। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে বাফার প্রধানত কি কাজ করবে? যদি অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিস হলে দেহের মধ্যে প্রচুর পরিমাণে H+ আয়নের পরিমাণ বেড়ে যাবে। যদি H+ আয়নের পরিমাণ বেড়ে যায়, বাফার তার সঙ্গে যুক্ত হবে, তার ফলে হাইড্রোজেন বাফার তৈরি হবে এবং তার ফলে H+ আয়ন কন্ট্রোলড হয়ে যাবে। আবার যদি কোনোভাবে H+ আয়নের পরিমাণ যদি কমে যায়, তার মানে পিএইচ এক্ষেত্রে বেড়ে যাচ্ছে, মানে অ্যালকালোসিস হচ্ছে। তখন কি হচ্ছে যে H বাফার ছিল বা হাইড্রোজেন বাফার ছিল, সে তখন H+ আয়নকে রিলিজ করবে। সুতরাং পিএইচ আবার নর্মাল রেঞ্জে অর্থাৎ 7.45-এ চলে আসবে এবং এইভাবেই বাফার প্রধানত ব্লাডের পিএইচকে মেনটেন করে। এখন বাফার প্রধানত ওয়ার্ক বেস্ট এট দ্য পিএইচ নিয়ার ইটস পিকে ভ্যালু। প্রত্যেকটা বাফারের একটা সুনির্দিষ্ট পিকে ভ্যালু থাকে। তো পিকে ভ্যালু বিষয়টা কি? পিকে ভ্যালু হচ্ছে সেটাই পিএইচ এট হুইচ অ্যাসিড ইজ হাফ আয়োনাইজড। ঠিক আছে, তার মানে অ্যাসিড যেটা হাফ আয়োনাইজড হয়, অ্যাসিড প্রধানত বিয়োজিত হয়ে কি তৈরি হয়? সল্ট এবং অ্যাসিড 1:1, মানে টোটাল যে অ্যাসিড আছে সেটা যখন হাফ আয়োনাইজড হয় তো তাকেই আমরা বলবো পিকে ভ্যালু। তো যে পিএইচে কোনো বাফার এই হাফ আয়োনাইজড হয়ে যায়, তো সেরকম রেঞ্জ অফ পিএইচে প্রধানত বাফার খুব ভালো কাজ করে। তো সেই জন্য বাইকার্বনেট বাফার, যেটা আমাদের বডির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাজমা বাফার, বাইকার্বনেট বাফার, তো বাইকার্বনেট বাফার এর পিকে ভ্যালু কত? 6.1। সুতরাং সো ক্যান অ্যাক্ট বেস্ট এট পিএইচ 7.4। ঠিক আছে, তাহলে বাইকার্বনেট বাফারের পিএইচ 6.1, পিকে ভ্যালু হচ্ছে 6.1। তো সেই জন্য এটা প্রধানত বডি পিএইচ তাহলে কত হচ্ছে? 7.4। দেখো একদম পিকে ভ্যালুর কাছাকাছি প্রধানত বডির পিএইচ। তাহলে কোনো একটা পার্টিকুলার বাফার প্রধানত তার পিকে ভ্যালুর রেঞ্জে খুব ভালো কাজ করে। যেহেতু আমাদের বডির যে পিএইচ সেটা হচ্ছে 7.4 নর্মাল যে রেঞ্জ, এবং বাইকার্বনেটের পিকে ভ্যালু দেখো 6.1, অর্থাৎ নিয়ারলি 7.4 এর কাছাকাছি। তো সেই জন্যই বাইকার্বনেট বাফার খুব ভালো কাজ করবে আমাদের বডি পিএইচ, এবং সেই জন্যই বাইকার্বনেট বাফার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বডি বাফার সিস্টেম। ঠিক আছে, তো আমরা তাহলে কি এখনো পর্যন্ত কি বিষয় আমরা দেখলাম একটুখানি বলে দিই। দেখো এখনো পর্যন্ত আমরা এটাই দেখলাম যে পিএইচ যদি কমে যায়, মানে H+ আয়ন যদি বেড়ে যায়, পিএইচ তাহলে কমে যায়। আবার H+ আয়ন যদি কমে যায় তাহলে পিএইচ কিন্তু বেড়ে যায়। এবং আর্টারিয়াল ব্লাডের পিএইচ 7.4 এবং ভেনাস ব্লাডের পিএইচ 7.35, এই অংশটা আমরা দেখলাম। এবং আমাদের যে ডিফারেন্ট যে ইউরিনের পিএইচ হচ্ছে কত? 4.5 থেকে 8। তো এই যে ডিফারেন্ট ফ্লুইডের পিএইচ গুলো কিন্তু মাথায় রাখবে। এবং বাফার তাহলে কি? বাফার হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড যেটা হাইড্রোজেন আয়নের সঙ্গে যুক্ত হতে পারে এবং তার ফলে H বাফার তৈরি করে। ঠিক আছে, যখন H+ আয়নের পরিমাণ বেড়ে যায় তখন সে H+ আয়নের সঙ্গে যুক্ত হয়। আবার যখন H+ আয়নের পরিমাণ কমে যায়, অর্থাৎ ফ্লুইড যখন বেসিক হয়ে যায়, তখন এরা আবার হাইড্রোজেন আয়নকে রিলিজ করে। ডিফারেন্ট যে বাফার আছে তার মধ্যে বাইকার্বনেট বাফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বাইকার্বনেট বাফার প্লাজমা বাফার, এবং এই বাইকার্বনেট বাফার যে রেঞ্জে কাজ করে সেটা হচ্ছে যে আমাদের নর্মাল যে বডি পিএইচ সেই রেঞ্জে কাজ করে। এর সঙ্গে সঙ্গে কিছু টার্ম দেখলাম যে অ্যাসিডোসিস কাকে বলে এবং তার সাথে সাথে অ্যালকালোসিস কাকে বলে। এইবারে দেখো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রেগুলেশন অফ দ্য ব্লাড পিএইচ। তো ব্লাডের পিএইচ কিভাবে রেগুলেটেড হয়, রক্তের পিএইচ কিভাবে রেগুলেটেড হয়। তো পিএইচকে রেগুলেট করার জন্য প্রধানত আমাদের দেহতে ডিফারেন্ট টাইপের সিস্টেম তৈরি হয়েছে। তো পিএইচ এর রেগুলেশন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পিএইচ যদি নর্মাল রেঞ্জে থাকে তবেই কিন্তু আমাদের এনজাইমগুলো ভালো কাজ করবে, এবং সেই কারণের জন্য এই রেগুলেশন অফ ব্লাড পিএইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে তিনটে ডিফেন্স মেকানিজম কাজ করে প্রধানত ব্লাডের পিএইচকে কন্ট্রোল করার জন্য। প্রথম লাইন যে ডিফেন্স মেকানিজম, তো সেটা হচ্ছে বাফার অ্যাক্টস উইদিন এ সেকেন্ড। মানে ধরা যাক কোনোভাবে পিএইচ এর চেঞ্জ হয়ে গেছে, সুতরাং প্রথমেই যে ফাংশন করবে তো সেটাই হচ্ছে ব্লাড বাফার। অ্যাক্টস উইদিন এ সেকেন্ড, যখনই পিএইচ যখন ডেভিয়েট করবে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্লাড বাফার কাজ করবে। এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেটা সেটা হচ্ছে লাংস অ্যাক্টস উইদিন এ মিনিট। ঠিক আছে, একটু সময় লাগবে লাংস পিএইচ মেনটেন করার জন্য, ব্লাড পিএইচ মেনটেন করার জন্য। এবং থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে কিডনি, সেটা ঠিক আছে। এবং কিডনি প্রধানত ভেরি স্লোলি পিএইচকে মেনটেন করে। আমরা আগেই দেখলাম যে কিডনি প্রধানত অ্যাসিডিক ইউরিন সিক্রেট করে। যখন দেহের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন সে অ্যাসিডিক ইউরিন সিক্রেট করে, কিন্তু সেই অ্যাসিডিক ইউরিন তৈরি করতে কিডনির সময় লাগে। সেই জন্য কিডনি আবার যদি কোনোভাবে H+ আয়নের পরিমাণ যদি কমে যায়, অর্থাৎ যদি ক্ষারীয় হয়ে যায় আমাদের বডি ফ্লুইড, তখন কিডনি বেসিক ইউরিন সিক্রেট করে। দ্যাট মিনস কিডনি কিন্তু স্লোলি কাজ করে।
ঠিক আছে, কারণ ওই অ্যাসিডিক ইউরিন এবং বেসিক ইউরিন এটা তৈরি হতে গেলে একটু সময় লাগে, সেই জন্য এটা থার্ড লাইন অফ ডিফেন্স কাজ করে। তো তিনটে লাইন অফ ডিফেন্স ব্লাড পিএইচকে মেনটেন করে। যদি এই তিনটে লাইন অফ ডিফেন্স যদি ঠিকঠাকভাবে কাজ না করে, তাহলে আমাদের নর্মাল এনজাইম ফাংশন ব্যাহত হবে এবং তার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তোমরা জানো আমাদের দেহের মধ্যে যত রকমের কেমিক্যাল রিয়াকশন চলছে, তো তাকেই আমরা বলবো মেটাবলিক রিয়াকশন, এবং এই মেটাবলিক রিয়াকশন গুলো নিয়ন্ত্রণ করে এনজাইম, এবং এই এনজাইমকে কন্ট্রোল করে পিএইচ, এবং সেই জন্য এই ব্লাডের পিএইচ মেনটেনেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমেই আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তার মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলতে এক্ষেত্রে আমরা দেখবো যে বাফার। দেখো বাফারের প্রথম যে এক্সাম্পল আছে তো সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফার কিভাবে কাজ করে? বাইকার্বনেট বাফার প্রধানত এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্লাজমা বাফার। তো বাইকার্বনেট বাফার যদি কোনোভাবে অ্যাসিডোসিস হয়, মানে H+ আয়নের পরিমাণ বেড়ে যায়, তখন বাইকার্বনেট তার সঙ্গে যুক্ত হয়ে যায়। যদি বাইকার্বনেট যুক্ত হয়ে যায় তাহলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এবং খুব দ্রুতই কার্বনিক অ্যাসিড ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যায়। তো এই জায়গাতে দেখো তাহলে কোনো রকম H+ আয়ন নেই, সুতরাং H+ আয়নের সঙ্গে বাইকার্বনেট যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, এবং সেই কার্বনিক অ্যাসিড স্প্লিট আপ হয়ে যাচ্ছে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইডে। তাহলে H+ আয়ন আর বডি ফ্লুইডে থাকছে না, অর্থাৎ পিএইচ এক্ষেত্রে মেনটেন্ড হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সট্রা সেলুলার বাফার ডিউ টু অ্যালকালি রিজার্ভ। তো আমি প্রথমেই তোমাদেরকে দেখালাম যে অ্যালকালি রিজার্ভ কাকে বলে। আমাদের দেহের মধ্যে এই বাইকার্বনেট আয়ন সঞ্চিত থাকে। যখনই অ্যাসিডোসিস হয়, যেটা নর্মাল একটা কন্ডিশন, অ্যাসিডোসিস এটা হচ্ছে নর্মাল ব্যাপার, যখনই এটা হবে তখনই ওই বাইকার্বনেট তার সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং তার ফলে H+ আয়ন ওয়াটার, এবং তার ফলে H+ আয়ন এক্ষেত্রে ওয়াটারে পরিণত হয়ে যাবে। জল যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। এইভাবে বাইকার্বনেট আয়ন কাজ করে। এবং সেকেন্ড যে বাফার সিস্টেম তো সেটি হচ্ছে প্রোটিন বাফার। দেখো সেকেন্ড বাফার তাহলে কি? প্রোটিন বাফার। প্রোটিন বাফার কিন্তু ইন্ট্রাসেলুলার বাফার, মানে সেলের ভিতরের বাফার। সেলের ভিতরেরও কিন্তু পিএইচকে মেনটেন করতে হবে, এবং ক্যাপাসিটি ডিউ টু প্রেজেন্স অফ হিস্টিডিন। তো প্রোটিনের মধ্যে প্রধানত আমরা জানি যে একটা লম্বা পলিপেপটাইড চেন আছে, এবং সেই পলিপেপটাইড চেনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড থাকে, তার নাম হচ্ছে হিস্টিডিন, এবং এই হিস্টিডিন অ্যাট্রাক্ট H+ আয়ন। ঠিক আছে, তাহলে যদি কোনোভাবে অ্যাসিডোসিস হয়, অ্যাসিডোসিস হলে দেহের মধ্যে H+ আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো হিমোগ্লোবিন, দেখো প্লাজমা যে হিমোগ্লোবিন থাকে, তো প্লাজমা হিমোগ্লোবিন মানেই পলিপেপটাইড চেন। তো তার মধ্যে যে হিস্টিডিন থাকে, সেই হিস্টিডিন এবার H+ আয়নকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, এবং তার ফলে আমাদের দেহে অ্যাসিডোসিস আর অতটা বেশি প্রভাব ফেলতে পারছে না, এবং এইভাবে প্রোটিন বাফার কাজ করে। এবং থার্ড টাইপের যে বাফার সিস্টেম তো সেটি হচ্ছে ফসফেট বাফার। তো ফসফেট বাফার কিভাবে কাজ করে দেখো। সো দিস ইজ বাফার ইন কিডনি অ্যান্ড দ্য ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডে যে বাফার আছে সেটি বাইকার্বনেট বাফার, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে আমরা দেখলাম কি প্রোটিন বাফার, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বাফার দেখছি, এটা হচ্ছে ফসফেট বাফার। ফসফেট বাফারের মেন যে এলিমেন্ট সেটা হচ্ছে হাইড্রোজেন ফসফেট এবং HPO4-। যদি কোনোভাবে অ্যাসিডোসিস হয়, H+ আয়ন যদি কোনোভাবে বেড়ে যায়, তাহলে HPO4- তার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এবং তার ফলে H2PO4 তৈরি হয়। আবার যদি কোনোভাবে অ্যালকালি বেড়ে যায়, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বেড়ে গেছে, তাহলে এই H2PO4 আবার HPO4- প্লাস ওয়াটার তৈরি করছে। তো এই জায়গাতে আর কোনো রকম H+ অথবা এইসব NOH ইত্যাদি থাকছে না। তো এইভাবে ফসফেট বাফার প্রধানত কাজ করে। তো এই যে সিস্টেম, তো এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ আমাদের সিস্টেম, পিএইচ মেনটেনেন্সের জন্য ফার্স্ট লাইন অফ আওয়ার বডি সিস্টেম, তো সেটাই হচ্ছে বাফার সিস্টেম। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তো সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে যেটা কাজ করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু, তো সেটি হচ্ছে লাংস। লাংস কিভাবে কাজ করে দেখো। যদি কোনোভাবে পিএইচ যদি 7.45 এর বেশি হয়ে যায়, মানে আর্টারিয়াল ব্লাডে পিএইচ যদি 7.45 এর বেশি হয়ে যায়, তখন কি হবে? পিএইচ কে কমাতে হবে। তো পিএইচ কে লাংস কিভাবে কমাবে দেখো। সুতরাং যদি কোনোভাবে অ্যালকালোসিস যদি হয়, তখনই কিন্তু ভেন্টিলেশন কমে যাবে। তার মানে ধরা যাক আমার দেহতে অ্যাসিডের পরিমাণ কমে গেছে, মানে ক্ষারের পরিমাণ বেড়ে গেছে, মানে পিএইচ 7.45 এর বেশি হয়ে গেছে, তখন কি হবে? ভেন্টিলেশন কমে যাবে, তার মানে শ্বাস প্রশ্বাস আর নিতে পারবো না। ঠিক আছে, কম হবে, রেসপিরেটরি রেট কম হবে। যদি রেসপিরেটরি রেট যদি কম হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে অটোমেটিক্যালি, কারণ অক্সিজেন তো ঢুকছে না, অক্সিজেন কম ঢুকছে, অথচ দেহের মধ্যে মেটাবলিক রিয়াকশন চলছে, তাহলে অটোমেটিক্যালি আমাদের বডিতে CO2 এর পরিমাণ বাড়ছে। এবং এই যে আম্লিক অক্সাইড CO2 এর পরিমাণ বাড়ছে, এটা কি করবে? এটা ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, এবং যেহেতু কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে পিএইচ কমে যাচ্ছে। তো এইরকম ভাবে লাংস প্রধানত আমাদের ব্লাড পিএইচ কে মেনটেন করে। তাহলে যখন অ্যালকালোসিস হয়,
তখন ভেন্টিলেশন কমে যায়, ঠিক আছে। আবার দেখো পিএইচ যদি কোনোভাবে কমে যায়, মানে অ্যাসিডোসিস যদি হয়, তখন কি হবে, ভেন্টিলেশন বেড়ে যাবে, মানে আমরা বেশি পরিমাণে আমরা অক্সিজেন নিচ্ছি, খুব দ্রুত আমাদের শ্বাস প্রশ্বাস চলবে এবং তার ফলে CO2 এর পরিমাণ কমে যাবে, অর্থাৎ কার্বনিক অ্যাসিডের পরিমাণ কমে যাবে, অটোমেটিক্যালি পিএইচ কিন্তু বেড়ে যাবে। এবং এইভাবে সেকেন্ড লাইন অফ ডিফেন্স অর্থাৎ লাংস প্রধানত কাজ করে। এরপরে দেখা আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে কিডনি ফাংশন। কিডনি কিভাবে কাজ করে, যদি কোনোভাবে H+ আয়নের পরিমাণ যদি কোনোভাবে আমাদের দেহতে বেড়ে যায়, তখন H+ আয়নের এক্সক্রেশন ঘটবে, ঠিক আছে। অর্থাৎ H+ আয়ন তখন ইউরিনে যুক্ত হবে। দেখো H+ আয়ন কি হচ্ছে, ইউরিনে যুক্ত হচ্ছে, মানে পিসিটির মধ্যে যে ক্যাভিটি যেটা ছিল, টিউবিউল যেটা ছিল, তো সেই টিউবিউলের মধ্যে H+ আয়ন রিলিজ হচ্ছে, আবার ওই টিউবিউলার ক্যাভিটি থেকে Na+ আয়ন অ্যাবসর্বড হয়ে যাচ্ছে এবং সেটা ব্লাডে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এক্ষেত্রে H+ আয়নের এক্সক্রেশন অকার্স ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবং H+ সিক্রেটেড ইন এক্সচেঞ্জ অফ Na+। H+ আয়ন এক্ষেত্রে বের হয়ে যাচ্ছে ইউরিনে এবং পরিবর্তে Na+ আয়ন এক্ষেত্রে ক্যাপচার করছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেলগুলো। এবং তার সঙ্গে সঙ্গে দেখো রিকভারি অফ দ্য বাইকার্বনেট আয়ন, 80 থেকে 90% অফ দ্য বাইকার্বনেট আর রিঅ্যাবসর্ব। তো কিডনি কি কাজ করে, আমরা জানি যে অ্যাসিডোসিস যদি হয় তাহলে অবশ্যই কিন্তু বাইকার্বনেট বা অ্যালকালি রিজার্ভকে কিন্তু সক্রিয় হতে হবে। তাহলে এই বাইকার্বনেট আয়ন আবার কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে চলে যায়। সুতরাং এই গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে বাইকার্বনেট আয়নকে কিন্তু রিঅ্যাবসর্ব করে রেখে দেয় কিডনি এবং তার ফলে আমাদের অ্যালকালি রিজার্ভ ঠিক থাকে। অর্থাৎ কিডনি দুইভাবেই কাজ করতে পারে, যদি অ্যাসিডোসিস হয় তো সেখানেও কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে যদি অ্যালকালোসিস হয় সেখানেও কাজ করে। তো 80 থেকে 90% অফ দ্য বাইকার্বনেট আয়ন রিঅ্যাবসর্বড হয়ে যায় ইন এক্সচেঞ্জ অফ H+ আয়ন। তার মানে বাইকার্বনেট আয়ন ব্লাডে চলে যাচ্ছে আর H+ আয়ন ইউরিনের মধ্য দিয়ে সিক্রেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে প্রধানত কিডনি অর্থাৎ থার্ড লাইন অফ ডিফেন্স ব্লাড পিএইচকে মেনটেন করে। তো আমি তোমাদের যেটা বলছিলাম যে তোমরা যারা পিজি লেভেলে প্রধানত প্রিপারেশন নিচ্ছ, তো পিজি লেভেলের যে সমস্ত নোটস বা যে সমস্ত পোর্শনগুলো আছে, বিশাল বড় বড় নোটস নয়, ছোট ছোট করে এই অংশগুলোকে নোটস তৈরি করো এবং এরকমভাবে নোটস তৈরি করে প্রধানত পড়াশোনা করে দেখবে অতটা চাপ লাগবে না। প্রধানত যারা পিজি লেভেলে যারা এক্সামিনেশন দেবে তারা হয়তো 9-10 লেভেলেও এক্সামিনেশন দিতে পারবে। সুতরাং তোমাদেরকে কিন্তু দুটো চান্সই নিতে হবে। যদি দুটো এক্সামিনেশন দেওয়ার তোমাদের সুযোগ থাকে, অবশ্যই দুটো এক্সামিনেশন এর জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে এবং দুটো এক্সামিনেশনই তোমরা দেবে। তাহলে 9-10 লেভেলে তোমাদের সবাই যেমন 9-10 লেভেলে দিতে পারবে, তাহলে 9-10 লেভেলের প্রিপারেশন তোমাকে অবশ্যই নিতে হচ্ছে। এর সাথে সাথে পিজি লেভেলের প্রিপারেশন এইভাবে নাও। আমি যেটা বলেছিলাম আগের ভিডিওতে, আমি বারবার বলেছি যে প্রথম 2 মাস 9-10 লেভেলের সিলেবাসকে কভার করে নাও। অর্থাৎ এই যে জুন এবং জুলাই মাসে 9-10 লেভেলের সিলেবাস কভার করে নাও এবং দিনের আধ ঘন্টা অথবা 45 মিনিট হাতে রেখে দাও, যে সময়ে পিজি লেভেলে তোমরা যারা প্রিপারেশন নেবে বা পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করেছো, তো তারা এই আধ ঘন্টা অথবা 45 মিনিট পিজি লেভেলের এক একটা টপিকস কভার করো। তাহলেই দেখবে যে কখন তোমাদের ধীরে ধীরে সমস্ত টপিকস কভার হয়ে গেছে। প্ল্যানিং করে এগোতে হবে। এসএসসি সিলেবাস হিউজ। আমি দীর্ঘদিন এসএসসি এর জন্য আমি কোচিং দিচ্ছি, পরীক্ষা হয়নি কিন্তু আমি হাল ছাড়িনি। অন্তত 6 থেকে 7 বছর বিভিন্ন স্টুডেন্টস আমার কাছে পড়ে গেছে। তো সেই কারণের জন্য মোটামুটিভাবে সিলেবাসকে কিভাবে কভার করা যায়, বিভিন্নভাবে খুব দ্রুত কিভাবে সিলেবাস শেষ করা যায়, তার সাথে সাথে স্লোলি কিভাবে সিলেবাস শেষ করা যায়, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে। তো তোমরা যারা পিজি লেভেলে প্রিপারেশন নিচ্ছ তারা এইভাবে প্রিপারেশন নাও। অর্থাৎ যে পোর্শনগুলো আছে ছোট ছোট করে নোটস তৈরি করা। আমি যেরকম ভাবে আমি একটা স্যাম্পল তোমাদের দেখালাম, আমি যেভাবে নোটস তৈরি করেছি, তো এরকম ভাবে তোমরা নোটস তৈরি করো, নিশ্চয়ই তোমাদের প্রিপারেশন ভালো হবে। এবং একবারই তোমাদের লাইফে সুযোগ এসেছে, তো এই সুযোগকে কিন্তু খুব ভালো করে কাজে লাগাতে হবে। আর পিজি লেভেলের ক্লাস আমি কিন্তু করাচ্ছি না, কারণ আমি সময় পাচ্ছি না। তো সেই হিসাবে দেখো এই যে ভিডিওগুলো, এগুলো আমি তৈরি করছি এই কারণের জন্য যাতে তোমাদের হেল্প হয়, তোমরা যারা পিজি লেভেলে পরীক্ষা দেবে তাদের যাতে হেল্প হয়। কিন্তু আমি আবারও বলছি, পিজি লেভেলে কোনো অনলাইন ব্যাচ আমি করছি না, কারণ আমি সময় পাচ্ছি না। তো সেই জন্য কোনো অনলাইন ব্যাচ আমি করছি না। কিন্তু এই ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি এই পোর্শনগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে কভার করে দিতে পারবো। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকে, এবং পরের দিন আমরা আলোচনা করব কার্ডিওলজির আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তো সেটা হচ্ছে লিডস সম্পর্কে আলোচনা করব। লিডস হচ্ছে সেই সমস্ত ইলেকট্রোড যেগুলো প্রধানত ইসিজিতে জেনারেলি ইউজড হয়। তো সেই লিড কি, বাইপোলার লিড কাকে বলে, তার সঙ্গে সঙ্গে অগমেন্টেড লিড কাকে বলে, তো এরও নোটস তৈরি করেছি, লিখে তৈরি করছি যতটুকু সময় পাচ্ছি। তো পরের দিন আমরা লিড সম্পর্কে আলোচনা করবো। এই পোর্শনগুলো কিন্তু 9-10 লেভেলের সিলেবাসে নেই।
তো পিজি লেভেলের সিলেবাসে আছে, তো ধীরে ধীরে এইগুলো আলোচনা করব। এই ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।